নমস্কার বন্ধুরা, আজকের গল্প এমন ছেলে যেন ভগবান শত্রুকেও না দেয়। ম্যাডাম, আপনি কি দেখছেন? এই দামি শাড়িগুলো কেনা আপনার সাধ্যের বাইরে। আর এই সিল্কের শাড়িটার দাম পুরো 50,000 টাকা। আপনারা আমাদের সময় নষ্ট করছেন। ওদিকে যান, আপনাদের জন্য সেলের শাড়ি রাখা আছে, সেখান থেকেই পছন্দ করে নিন। আর আপনি যেটা দেখছেন সেটা আগেই বিক্রি হয়ে গেছে। আরে, আপনি কেমন সেলসম্যান? কাস্টমারদের সঙ্গে কথা বলার ভদ্রতাও জানেন না? মিনা আর তার স্বামী অরুণ রাগে ফুঁসতে ফুঁসতে বলল। ঠিক সেই সময় একটি 50 লক্ষ টাকার গাড়ি থেকে এক মহিলা নামলেন। তার পরনে ছিল দামি শাড়ি, চোখে কালো চশমা। সবার নজর গিয়ে পড়ল শুধু সারদা দেবীর ওপর। কিন্তু মিনা আর অরুণের চোখ যখন সারদা দেবীর ওপরে পড়ল, তখন তাদের চোখ যেন বিস্ফারিত হয়ে গেল, যেন তারা কোনো মানুষ নয়, ভূত দেখছে। দুজনই একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো, কিন্তু সারদা দেবী যেন তাদের দেখেও দেখলেন না। এদিকে সবাই সারদা দেবীর দিকে তাকিয়েছিল। সেলসম্যান তাকে বসার জন্য চেয়ার দিল, চা পানীয়ের ব্যবস্থা করতে লাগলো। সারদা দেবী নোটের গুচ্ছ বের করে একের পর এক দামি শাড়ি কিনতে লাগলেন। তিনি 50টি শাড়ি কিনে গরিব মেয়েদের বিয়ের জন্য দান করে দিলেন। সবাই তার এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করল এবং হাততালি দিয়ে তাকে সম্মান জানালো। এরপর তিনি নিজের গলা থেকে একটি সোনার চেন খুলে একটি গরিব মেয়ের গলায় পরিয়ে দিলেন। এই দৃশ্য দেখে অরুণ আর মিনা যেন 440 ভোল্টের ঝটকা খেল। কিছুক্ষণ পর সারদা দেবী তার সহকারীকে নিয়ে সেখান থেকে চলে গেলেন, কারণ তাকে আরো কিছু জায়গায় যেতে হতো। কিন্তু অরুণ আর মিনার মাথা যেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল। অরুণ তো দাঁতে দাঁত চেপে রইল। শুনুন, আমাদের একজন আয়া দরকার। আপনি কি কোনো আয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? অরুণ হাসপাতালের রিসেপশনে গিয়ে বলল। রিসেপশনিস্ট বলল, স্যার, এই মুহূর্তে আয়া একজন আছে, চাইলে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। আমি তাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, ডেকে নিন। আজ রাত থেকেই আমার দরকার। আমার স্ত্রী খুব দুর্বল, একা বাচ্চাকে সামলাতে পারবে না। আর আমিও রাতভর এখানে থাকতে পারবো না, কারণ বাড়িতে আমার আরেকটি সন্তান আছে, অরুণ বলল। রিসেপশনিস্ট তখন একজন আয়াকে ডেকে আনলেন। তিনি ছিলেন বেশ বয়স্কা এবং দুর্বল চেহারার, মাথাটি ঝুঁকিয়ে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে অরুণ বলল, আরে ম্যাডাম, এর তো নিজেকেই দেখাশোনা করার দরকার। উনি আমার স্ত্রী আর বাচ্চাকে কিভাবে সামলাবেন? আপনারা একে কাজে রাখলেন কিভাবে? অন্য কাউকে ডাকুন। রিসেপশনিস্ট বললেন, স্যার, আমি আগেই বলেছি এই মুহূর্তে শুধু উনিই আছেন। আপনি যদি রাখতে না চান তাহলে নিজেই অন্য ব্যবস্থা করুন। হ্যাঁ, আমিই করব, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, এই সময় আর কাউকে পাওয়াও কঠিন। ঠিক আছে, শুধু আজ রাতের জন্যই থাকুন, কাল আমি অন্য আয়ার ব্যবস্থা করব। তখন সেই বৃদ্ধা মিনতি করে বললেন, বাবু, আমাকে একটা সুযোগ দিন। আমি আপনাকে অভিযোগ করার কোনো সুযোগ দেব না। বৃদ্ধার কণ্ঠস্বর শুনে অরুণ চমকে উঠল। যখন সে তার মুখের দিকে তাকালো, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আরে, তুমি? আগে নিজেকে সামলাও, তারপর অন্যকে সামলাতে আসবে। আমি তোমাকে রাখতে চাই না, এখান থেকে চলে যাও, অরুণ রেগে গিয়ে বলল। বৃদ্ধা সারদা দেবী অরুণের পায়ে পড়ে অনুনয় বিনয় করতে লাগলেন। বাবু, তুই এমন করিস না, আমি সব কাজ করতে পারবো। এই বুড়ো চামড়া দেখে বিচার করিস না, এই বুড়ো হাড়গুলোতে এখনো অনেক জোর আছে। আসলে অরুণের কাছে তখন তাকে রাখা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। অনেক রাত হয়ে গিয়েছিল, অন্য কাউকে পাওয়া ছাড়া প্রায় অসম্ভবই ছিল। কিন্তু অরুণ সারদা দেবীকে দেখে এতটা অবাক হলো কেন? কারণ সেই বৃদ্ধা আর কেউ নন, তিনি ছিলেন তার নিজের মা, যিনি এখন আয়ার কাজ করছিলেন। অরুণ ভাবল, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একবার স্ত্রী মিনার সঙ্গে কথা বলে নেওয়া উচিত। সে মিনার কাছে গিয়ে বলল, মিনা, ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে। তোমার জন্য একজন আয়া খুঁজছিলাম। হাসপাতালে আয়ার নাম বলল, তুমি বিশ্বাস করবে না, উনি আমার মা। কি? মা এখানে? তাও আবার আয়া হিসাবে? মিনা বিস্ময়ে বলল। হ্যাঁ, কি করব, সারাদিন ডেলিভারির ঝামেলায় এত ব্যস্ত ছিলাম যে আয়ার ব্যবস্থা করতেই ভুলে গেছি। আর এখন খোঁজ নিয়ে দেখলাম শুধু এই বুড়িকেই পাওয়া যাচ্ছে, অরুণ বলল। মিনা একটু ভেবে বলল, শোনো, এটা তো খুব ভালো একটা সুযোগ। একজন আয়া যতই যত্ন নিক, ঠাকুমার যত্ন তো আলাদা।
আমি বলি কি, ওনাকে আবার বাড়িতে নিয়ে যাই, আমাদের সারাক্ষণের একজন আয়া পেয়ে যাব, তাও একদম বিনা খরচে। কিন্তু এত কিছুর পর মা কি আমাদের সঙ্গে যাবে? অরুণ সন্দেহের সুরে বলল, আরে একটু মাপ চাওয়ার নাটক করতে হবে, একটু কান্নাকাটি করব, বাচ্চাদের কথা বলবো, দেখবে ঠিক রাজি হয়ে যাবে। আয়ার কাজ করে কি আর খুশিতে আছে? বাড়িতে গেলে ঘরের কাজও করবে, বাচ্চাদেরও সামলাবে। মিনা বলল, ঠিক আছে, আজ রাতের জন্য রাখছি, এর মধ্যে তুমি যেভাবেই হোক আমাদের সঙ্গে যেতে রাজি করিয়ে ফেলো। অরুণ বলল, তুমি শুধু মাকে আমার কাছে পাঠিয়ে দাও, বাকিটা আমি সব সামলে নেব। মিনা আত্মবিশ্বাসের সঙ্গে বলল। সেই রাতে সারদা দেবী নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করলেন। এরপর মিনা বলল, মা, তোমাকে এই অবস্থায় দেখে খুব কষ্ট হচ্ছে। সত্যি বলছি, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমরা খুব অনুতপ্ত হয়েছিলাম। আমরা তো সঙ্গে সঙ্গেই তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও পাইনি। তারপর খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলাম, তবুও তোমাকে খুঁজে পাইনি। সারদা দেবী আবেগ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সত্যি বলছো বৌমা, তোমরা আমাকে এত খুঁজেছিলে? হ্যাঁ মা, আমাদের ক্ষমা করে দাও, তোমাকে আর এসব কাজ করতে হবে না। মিনা বলল। সারদা দেবী খুব খুশি হয়ে বললেন, ঠিক আছে বৌমা, আমি গিয়ে বলে আসি যে আমি তোমাদের সঙ্গে যাব এবং এখানে আর কাজ করব না। এই বলি সারদা দেবী সেখান থেকে বেরিয়ে গেলেন। এরপর সারদা দেবী গিয়ে রিসেপশনিস্ট পুনমকে বললেন, ম্যাডাম ম্যাডাম। পুনম বলল, এখন তো এখানে আর কেউ নেই ম্যাম, তাহলে আপনি এখনো আমাকে ম্যাডাম ম্যাডাম বলছেন কেন? সারদা দেবী বললেন, দেখো পুনম, আমি চাই এই নাটকটা এভাবেই চলতে থাকুক, যাতে কারুর কোনো সন্দেহ না হয়। আমি যতদিন না বলছি ততদিন তুমি আমাকে ম্যাম বলবে না। কিন্তু ম্যাম, আপনি ওদের সামনে এমন ভাব করতে গেলেন কেন? অথচ আপনি তো এই জায়গার মালিক। এরা কারা? পুনম অবাক হয়ে জিজ্ঞাসা করল। সারদা দেবীর চোখ ভিজে উঠল। ওরা আমার ছেলে আর পুত্রবধূ। ওরাই আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর আর কোনোদিন আমার খোঁজও নেয়নি। আমার উপর কত অত্যাচার করেছে তার হিসেব নেই। কিন্তু আজ তো ওরা আপনার কাছে ক্ষমা চাইছিল। মনে হচ্ছে ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। আপনি কি আপনাকে আপনার পরিচয় বলেছেন? পুনম জানতে চাইল। না পুনম, ওরা বদলায়নি, আর কোনোদিন বদলাবেও না। ওরা আমাকে মিষ্টি কথায় ভুলিয়ে বিনা পয়সার কাজের লোক বানিয়ে আবার নিয়ে যেতে চায়, আর আমিও ওদের একটা শিক্ষা দিতে চাই। যেভাবে ওরা আমাকে না খাইয়ে কষ্ট দিয়েছে, কুকুরের মতো এক টুকরো রুটি ছুঁড়ে দিত, এমনকি ঘরে বন্দি করে আমার বৌমা আমাকে মারধর করত। কথা বলতে বলতে সারদা দেবীর চোখে জল চলে এলো। এবার আমিও ওদের সঙ্গে এমন একটা খেলা খেলবো যা ওরা বুঝতেই পারবে না। যেদিন ওদের সঙ্গে এখানে দেখেছিলাম, সেদিনই ঠিক করে নিয়েছিলাম আয়ার অভিনয় করব। এখন শুধু এই নাটকটা চালিয়ে যেতে হবে আর নিজের উদ্দেশ্য পূরণ করতে হবে। পুনম বলল, ম্যাম, একটা কথা এখনো বুঝতে পারছি না। ওরা যখন আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আপনি এখানে এসে পৌঁছালেন কিভাবে? এত বড় সম্মান আর অবস্থান পেলেনই বা কিভাবে? সারদা দেবী একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা অনেক বড় গল্প পুনম, সব পরে বলবো। আপাতত মনে রাখো, আমি এখানে একজন সাধারণ আয়া। আর সকালে পুরো স্টাফকে বলে দিও যাতে কেউ ভুল করেও আমার আসল পরিচয় প্রকাশ না করে ফেলে। এরপর সারদা দেবী অরুণ আর মিনার সঙ্গে তাদের বাড়িতে চলে গেলেন। বাড়িতে ঢুকে মিনা বলল, মা, বাচ্চার ধুলো ইনফেকশন হয়ে যাবে, আগে পুরো বাড়ি ঝাড়ু পোছা করে ফেলো, ডেটল মিশিয়ে মুছে ফেলবে, তারপর রান্না করবে। সারদা দেবী ক্লান্ত কণ্ঠে বললেন, বৌমা, কাল রাতে মুন্নি আমাকে একটু ঘুমোতে দেয়নি। 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর সব কাজ করে দেব। কথা শেষ হতেই মিনা তিরস্কারের সুরে বলল, বাহ, কথা তো এমন বলছো যেন কোনো কোম্পানির মালিক। ওখানে হাসপাতালে লোকের নোংরা কাপড় পরিষ্কার করার কাজ থেকে বাঁচিয়েছি তোমাকে, সেটাই অনেক। বেশি নাটক করলে আবার সেখানে ফেলে আসবো। যাও, যা বলছি সেটা করো। ঠিক আছে বৌমা, যাচ্ছি। এই বলে সারদা দেবী কাজে লেগে গেলেন। কয়েকদিন পরে মিনা নিজের চেক আপের জন্য সেই ক্লিনিকে গেলেন। সারদা দেবী মুন্নিকে নিয়ে সঙ্গেই গিয়েছিলেন। একদিকে মিনা আর তার সন্তানের চেক আপ চলছিল, আর ওদিকে সারদা দেবী পুনম এবং অন্য এক ব্যক্তির সঙ্গে বসে কিছু পরিকল্পনা করছিলেন। পুনম বলল, ম্যাম, সেদিন পুরো গল্পটা বলেননি, আজ বলুন না।
এই বয়সে এত কষ্টের পর আপনি এত কিছু অর্জন করলেন কিভাবে? সারদা দেবী বলতে শুরু করলেন, পুনাম, এসব মোটেও সহজ ছিল না। আমার স্বামীর মৃত্যুর পরের কথা। তখন আমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একা হাতে ছেলেকে মানুষ করা। আমি পেশায় একজন নার্স ছিলাম, কিন্তু সংসারের বেশিরভাগ দায়িত্ব আমার স্বামী সামলাতো, কারণ আমার কাজের নির্দিষ্ট সময় ছিল না। আমাদের একটা রেশন দোকান ছিল, সেখানে কর্মচারী রেখে আমার স্বামী আমার ছেলে অরুণকে দেখাশোনা করত। যখন স্বামী মারা গেল, তখন অরুণ বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। তাই আমি চাকরি ছেড়ে দোকান সামলাতে শুরু করলাম, যাতে ছেলে আর সংসার দুটোই সামলাতে পারি। তারপর সময় কেটে গেল, অরুণ ভালো চাকরিও পেল। সে বলল, মা, এখন আর দোকান চালানোর দরকার নেই। আমিও ভাবলাম বয়স হয়েছে, তাই দোকান বন্ধ করে দিলাম। এরপর অরুণ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করলো। শুরুর দিকে সব ঠিকই ছিল। পুরনো বাড়ি বিক্রি করে আমরা অভিজাত এলাকায় বড় বাড়িতে চলে গেলাম। কিন্তু ধীরে ধীরে মিনার চোখে বোঝা হয়ে উঠলাম আমি। তার বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করাতে ওর লজ্জা লাগতো। অরুণও ধীরে ধীরে কথায় সায় দিতে শুরু করলো। অফিসে যাওয়ার পর মিনা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। আর অরুণ বাড়িতে ফিরলে সে নিজেকে খুব ভালো মানুষ সাজিয়ে খাবার পরিবেশন করত। এমন ভাব দেখাতো যেন সব কাজ সে একাই করেছে। সে বলতো, আজ একা এত কাজ করেছি যে শরীর ভেঙে গেছে। অরুণ তার কথা সব বিশ্বাস করত। ভাবতো তার স্ত্রী সারাদিন পরিশ্রম করে আর আমি আরামে বসে থাকি। তারপর সবার সামনে আমাকে অপমান করত। ওদের খাওয়া শেষ হলে যে উচ্ছিষ্ট খাবার বাঁচত, সেটাই আমাকে খেতে দিত। একবার তো ওরা আমাকে একদিনের কথা বলে বাড়িতে তালাবন্দি করে চলে গিয়েছিল। হয়তো ওরা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। ভাবছিল রান্নাঘরে তালা দেওয়া আছে, শুধু জল খেয়ে আমি আর কতদিন বাঁচবো। আমি খিদেয় কাঁদতাম, কিন্তু শোনার জন্য কেউ ছিল না। একদিন বাধ্য হয়ে জানালা দিয়ে প্রতিবেশীদের ডাকলাম। সংসারের বদনামের ভয়ে এতদিন কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু খিদের কাছে শেষমেশ হার মানলাম। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। প্রতিবেশীরা দরজা ভেঙে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তারা আমার ছেলে আর পুত্রবধূকে ফোন করে, এমনকি পুলিশের কাছেও যাওয়ার হুমকি দেয়। তখন ওরা মিথ্যে গল্প বানিয়ে পরিস্থিতি সামলায়। বলে পথে ওদের শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই কয়েকদিন হোটেলে থাকতে হয়েছিল। কিন্তু সবটাই ছিল মিথ্যে। বাড়ি ফিরে হাসপাতালের মোটা বিল দিতে যাওয়ায় অরুণ আরও ক্ষিপ্ত হয়ে যায়। আমার সাহায্য চাওয়ার জন্য বৌমা আমাকে ঘরে বন্দি করে চুল ধরে মারধর করে। সে চিৎকার করে বলছিল, প্রতিবেশীদের কাছে নালিশ করেছো? ভেবেছিলে ওরা তোমাকে বাঁচাবে? আমরা তো ভেবেছিলাম বাড়িতে মরে পড়ে থাকবে, উল্টো আমাদের খরচের টাকা আরো বাড়ালে। তারপর বলেছিল, তুই বাঁচলি না মরলি তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। গঙ্গায় ঝাঁপ দে, নরকে যা, যেখানে খুশি যা, আমাদের শান্তি দে। ওদের কথা শুনে আমার ভেতরে যেন এক অদ্ভুত শক্তি জেগে উঠেছিল। আমি সঙ্গে সঙ্গে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি। কিন্তু যাব কোথায়? এমন অবস্থায় মানুষ সাধারণত স্টেশনে বা মন্দিরে যায়। আমিও মন্দিরেই গিয়েছিলাম, সেখানেই বসেছিলাম। হঠাৎ এক জায়গায় ভিড় আর হইচই শুনে ছুটে গেলাম। দেখলাম একজন মানুষ অজ্ঞান হয়ে পড়েছেন। আমি দ্রুত তার নাড়ি আর হৃদস্পন্দন পরীক্ষা করলাম। তারপর সিপিআর দিতে শুরু করলাম। প্রায় 20 মিনিট কেটে গেল, শেষ পর্যন্ত লোকটি সাড়া দিল। ঠিক তখনই অ্যাম্বুলেন্স চলে এলো। আমি তার সঙ্গে হাসপাতালে গেলাম। হয়তো সেই মুহূর্তে আমার নার্স পরিচয়টাই সবচেয়ে বেশি মনে পড়ছিল। হাসপাতালের ডাক্তাররা লোকটিকে বাঁচিয়ে ফেললেন। আমার অনেক প্রশংসা হলো, আর সেখান থেকে আমার জীবন বদলাতে শুরু করলো। তখন আমি জানতাম না আমার দ্বিতীয় জীবনের শুরু হয়ে গেছে। দ্বিতীয় জীবন মানে? পুনম জিজ্ঞাসা করলো। সারদা দেবী বললেন, যার প্রাণ আমি বাঁচিয়েছিলাম তিনি নিজেই একজন ডাক্তার ছিলেন। অনেক বয়স হয়ে গিয়েছিল, তার কোনো সন্তানও ছিল না। তার নাম ছিল ডক্টর মহেশ আগরওয়াল। কি বলছেন, আমাদের স্যার? পুনম অবাক হয়ে উঠল। হ্যাঁ, উনি আমার ভেঙে পড়া জীবনকে ফের দাঁড় করিয়েছিলেন। প্রথমে আমাকে নিজের হাতে প্রশিক্ষণ দেন, পরে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন আমার নিষ্ঠার পরিশ্রম দেখে এই হাসপাতালের 50% মালিকানা আমাকে দিয়ে দেন। তিনি বলেছিলেন, তোমার মধ্যে অসাধারণ যোগ্যতা আছে, এই হাসপাতালও সামলাও, নিজের পরিচয় তৈরি করো, আর তোমার ছেলে বৌমাকে দেখিয়ে দাও
যে নারী সব কষ্ট সহ্য করে সন্তান জন্ম দিতে পারে, একা হাতে মানুষ করতে পারে, সে চাইলে সব কিছু করতে পারে। আমি তার কথা হৃদয়ে ধারণ করেছিলাম, দিন রাত পরিশ্রম করেছি। আজ এই হাসপাতালে সবই আমার নামেই চেনে। এইভাবেই আমি এখানে পৌঁছেছি। পুনম বলল, তাহলে আবার ওই অকৃতজ্ঞ ছেলের বাড়িতে গেলেন কেন? সারদা দেবী হেসে বললেন, আগে আমি ওর উপর নির্ভরশীলই ছিলাম, তাই সব অত্যাচার সহ্য করতাম, কিন্তু এখন আর নই। এখন ওদের প্রকৃত জায়গায় দেখানোর সময় এসেছে। আমি ওদের বোঝাতে চাই, ওদের জন্য আমি নিজের কেরিয়ার পর্যন্ত ত্যাগ করেছিলাম। চাইলেই আর কাছে রেখে বা একা রেখে নিজের ভবিষ্যৎ গড়তে পারতাম, কিন্তু আমি ছেলের জন্য সব স্বপ্ন বিসর্জন করে দিয়েছিলাম। আর সে আমাকে দুধের মাছির মতো ফেলে দিয়েছে। তাই ওদের সঙ্গে গেছি, যাতে দুজনকে উপযুক্ত শিক্ষা দিতে পারি। এরপর সারদা দেবী মিনার সঙ্গে বাড়ি ফিরে এলেন। বাড়িতে ঢুকতেই মিনা বলল, মা, গিয়ে রান্নার প্রস্তুতি নাও, তারপর আমার আর মুন্নির মালিশ করে দেবে। হ্যাঁ, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। রিঙ্কিকে বাস স্টপ থেকে আনতে হবে, আগে ওকে নিয়ে এসো। সারদা দেবী রিঙ্কিকে নিয়ে এসে রান্নার প্রস্তুতি করতে লাগলেন। সন্ধ্যায় অরুণ বাড়িতে ছিল। হঠাৎ কয়েকজন লোক বাড়িতে এসে বলল, স্যার, আপনার বাড়িটা খুবই প্রাইম লোকেশনে রয়েছে। আমরা এখানে একটা অ্যাপার্টমেন্ট বানাতে চাই। এর বদলে আপনি 2টি ফ্ল্যাট, একটি দোকানঘর এবং 30 লক্ষ টাকা নগদ পাবেন। এ কথা শুনে অরুণ আর মিনা অবাক হয়ে গেল। তাদের যেন নিজেদের কানকেও বিশ্বাস হচ্ছিল না। অরুণ বলল, আমাদের বোকা বানানোর জন্য আর কাউকে পেলেন না? লোকটি বলল, স্যার, সব কিছু বৈধ চুক্তির মাধ্যমেই হবে। আর আপনি যদি এখনই রাজি হন, তাহলে এই চুক্তিতে সই করার সঙ্গে সঙ্গেই আমরা 5 লক্ষ টাকা অগ্রিম দিয়ে যাব, যাতে আমাদের কথায় আপনার বিশ্বাস হয়। আমাদের স্যার এই এলাকায় অ্যাপার্টমেন্ট তৈরি করতে চান, তাই দ্রুত সিদ্ধান্ত নিন, না হলে আমরা এই অফার অন্য কাউকে দিয়ে দেব। মিনা উত্তেজিত হয়ে বলল, শুনছো, এমন সুযোগ বারবার আসে না। 2টি নতুন ফ্ল্যাট পাবো, একটাতে আমরা থাকবো, অন্যটি ভাড়া দিব। দোকানটাও ভাড়া দিয়ে আয় হবে, তোমারও চাকরিটা করতে হবে না। আর যে 30 লক্ষ টাকাটা পাবো, তা দিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারবো। অরুণ দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, কিন্তু যদি প্রতারণা হয়? হঠাৎ করে কাউকে এত সহজে বিশ্বাস করা যায় নাকি? মিনা সঙ্গে সঙ্গে বলল, কিন্তু ওরা তো বলছে আমরা এখনই রাজি হয়ে গেলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকা অগ্রিম দিয়ে দেবে। মিনা বলল, যদি আমরা এখনই রাজি হই, তাহলে কি সত্যি এখনই 5 লক্ষ টাকা দেবেন? অরুণও লোকটিকে জিজ্ঞাসা করল, আমরা যদি এখনই হ্যাঁ বলি, তাহলে কি সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকা পাবো? লোকটি হাসি মুখে বলল, অবশ্যই স্যার, আপনি শুধু এখানে সই করে দিন, 5 লক্ষ টাকা সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। অরুণ কাগজপত্রে সই করতেই সত্যি তার অ্যাকাউন্টে টাকা চলে এলো। এটা দেখে স্বামী স্ত্রী দুজনই আনন্দে আত্মহারা হয়ে উঠল। এরপর লোকটিকে আরো কিছু কাগজে সই করিয়ে নিয়ে চলে গেল। অরুণ খুশির চোটে কাগজগুলো ভালো করে না পড়েই সই করে দিয়েছিল। কয়েকদিন পর অরুণ নিজের চাকরিটাও ছেড়ে দিল। একদিন মিনা সারদা দেবীকে বলল, মা, তুমি এখন আবার এই হাসপাতালে ফিরে যাও, কারণ আমরা নতুন ফ্ল্যাটে তোমার অপয়া ছায়া দেখতে চাই না। সারদা দেবী অসহায় গলায় বললেন, কিন্তু বৌমা, আমি যাব কোথায়? আমাকে আবার বাড়ি থেকে বের করে দিও না। মিনা চিৎকার করে উঠল, চুপ কর বুড়ি, না হলে এবার তোকে অন্য কোনো নালায় ফেলে দিয়ে আসবো, আর কেউ টেরও পাবে না। এই বলে সে সারদা দেবীর হাত শক্ত করে চেপে ধরে পেছনের দিকে মুচড়ে দিতে লাগলো। ঠিক তখনই ঠাস, জোরে একটা চড় এসে পড়ল মিনার গালে। চড়ের শব্দে মিনা পুরো স্তব্ধ হয়ে গেল। সে বুঝতেই পারছিল না হঠাৎ সারদা দেবীর মধ্যে এত শক্তি এলো কোথা থেকে, কারণ সেই জোরালো চড় আর কেউ নয়, সারদা দেবী মিনা গালে বসিয়েছিলেন। মিনা বিস্ফারিত চোখে সারদা দেবীর দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর অরুণ কিছু বলার আগেই সারদা দেবী নিজের জিনিসপত্র গুছিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তারা চলে যেতেই অরুণ আর মিনা আনন্দে মিষ্টি আনার কথা বলতে লাগলো। ঠিক তখনই দরজায় সেই লোকগুলো এসে হাজির হলো। ওদের দেখে অরুণ বলল, তাহলে কবে আমাদের ফ্ল্যাটের কাজ শুরু হবে? লোকটি বলল, স্যার, আমাদের কাজ তো শেষ হয়ে গেছে, এখন আপনাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে। এই কথা শুনে অরুণ বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা কয়েক মাসের জন্য ভাড়ার বাড়ির ব্যবস্থা করছি, ফ্ল্যাট তৈরি হলেই ফিরে আসব। আচ্ছা, আমাদের ফ্ল্যাট তৈরি হতে আর কতদিন লাগবে? লোকটি অবাক হয়ে বলল,
কোন ফ্ল্যাট? আপনাদের এই বাড়ি আপনারা ছেড়ে দিন, কারণ এখন এই বাড়ির মালিক আমাদের ম্যাডাম। আপনারাই তো কাগজে সই করে বাড়িটা তার নামে করে দিয়েছেন। অরুণ হতভম্ব হয়ে বলল, এসব কি বলছেন? কোন ম্যাডাম? আমরা কার নামে বাড়ি লিখে দিয়েছি? ঠিক তখনই একটি বিলাসবহুল গাড়ি এসে থামলো। গাড়ির ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমি নিয়েছি বাবা, এই বাড়ি আমি কিনেছি। অরুণ আর মিনা গাড়ির দিকে তাকাতেই তাদের চোখ কপালে উঠে গেল। গাড়ি থেকে নামছেন সারদা দেবী। তবে আজ তিনি কোনো আয়ের বেশে নন। তার গায়ে ছিল প্রায় 3 লক্ষ টাকার বেনারসি সিল্ক শাড়ি, চোখে দামি কালো চশমা। অরুণ আর মিনা চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। কিছুক্ষণ আগেই তো মা একজন কাজের লোকের বেশে বাড়ি থেকে বেরিয়ে গেল, তাহলে হঠাৎ এই পরিবর্তন কিভাবে? লোকগুলোর একজন বলল, স্যার, ইনি আমাদের ম্যাডাম, ইনি আপনার বাড়িটি কিনেছেন। আর আপনারা ভাগ্যবান যে তিনি আপনাদের সন্তানদের কথা ভেবে 5 লক্ষ টাকা দিয়েছেন, নইলে আপনারা আজ রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে বাধ্য হতেন। অরুণ অবাক হয়ে বলল, তুমি এসব করেছো, কিন্তু তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে? আমাদের শিক্ষা দিতে গিয়ে কোথাও চুরি টুরি করনি তো? সঙ্গে সঙ্গে সারদা দেবীর একজন কর্মচারী রেগে গিয়ে বলল, এই মিস্টার, ভদ্রভাবে কথা বলুন, উনি চুরি করবেন কেন? যে হাসপাতালে আপনার সন্তানের জন্ম হয়েছিল সেই হাসপাতালের মালিক তিনি, তার কি টাকার জন্য চুরি করার দরকার আছে? এই কথা শুনে অরুণ আর মিনা যেন দ্বিতীয়বার বজ্রাঘাত খেল। মিনা তোতলাতে তোতলাতে বলল, কিন্তু কিন্তু উনি তো এখানে একজন আয়া ছিলেন, মনে হচ্ছে উনি সবাইকে বোকা বানিয়েছেন। সারদা দেবী ঠান্ডা গলায় বললেন, কে কাকে বোকা বানিয়েছে সেটা খুব শিগগিরই বুঝতে পারবে। প্রথমে এই বাড়ি খালি করে দে। অরুণ রাগে ফেটে পড়ে বলল, তুই কে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার? ভুলে গেছিস বুড়ি, কিভাবে তোকে ঘরে বন্দি করে রাখতাম? কথা শেষ হওয়ার আগেই ঠাস আরেকটা চর এসে পড়ল অরুণের গালে। সারদা দেবী আগুন ঝরা চোখে বললেন, ওটা ছিল একটা অসহায় মা, যার ওপরে তোরা অত্যাচার করেছিস। আজকে সারদা দেবী অসহায় নয়, সাবধান। আর একটা ভুল কথা বললে তোদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এরপর তিনি দুজনের হাত শক্ত করে ধরে বাড়ির বাইরে এনে দাঁড় করিয়ে দিলেন। তারপর কর্মচারীদের বললেন, এদের সব জিনিসপত্র বাইরে ফেলে দাও, সঙ্গে সঙ্গে বাড়িতে তালা লাগাও এবং চাবি আমাকে দাও। মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে অরুণ আর মিনা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু সারদা দেবীর মমতা যেন অনেক আগেই মরে গিয়েছিল। তার মনের জন্য তাদের জন্য আর কোনো দয়া অবশিষ্ট ছিল না। তিনি নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে গেলেন। অরুণ আর মিনা এখনো বিশ্বাস করতে পারছিল না যে মাকে তারা এতদিন অপমান করেছে, অত্যাচার করেছে, তিনি আজ এত বড় অবস্থানে কিভাবে পৌঁছে গেলেন। কিন্তু এখন আর তাদের কিছুই করার ছিল না। সারদা দেবী আর কখনো ছেলে বৌমার দিকে ফিরে তাকাননি। অন্যদিকে অরুণ আর মিনা পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। আজ তারা বুঝতে পারছিল সারদা দেবীর সাথে তারা কত বড় অন্যায় করেছিলেন, প্রতারণা করে তার বাড়ি নিজেদের নামে করিয়েছিলেন। আর আজ ভাগ্য তাদের এমন সুযোগ দিল যাতে সারদা দেবী সেই বাড়িটাকেই তাদের কাছ থেকে কেড়ে নিতে পারলেন। কয়েকদিন পর অরুণ আর মিনা বাজারে কিছু জিনিস কিনতে গিয়েছিল। ঘুরতে ঘুরতে মিনার চোখ একটি সুন্দর শাড়ির উপরে পড়ল। দাম জানার জন্য সে একটি শোরুমে ঢুকলো। ঠিক তখনই সারদা দেবী নিজের গাড়ি থেকে নেমে সেই শোরুমে ঢুকলেন। তিনি গরিব মেয়েদের বিয়ের জন্য একের পর এক দামি শাড়ি কিনতে লাগলেন, কিন্তু নিজের ছেলে আর পুত্রবধূর দিকে একবারও তাকালেন না। আর অরুণ ও মিনা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঐশ্বর্য আর সম্মান দেখতেই থাকলো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সারদা দেবী আয়ার ছদ্মবেশ নিয়ে নিজের ছেলে ও বৌমাকে শিক্ষা দিয়ে ঠিক কাজ করেছিলেন? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।